হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটামের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি গ্রুপ সি গ্রুপ ডি, তোমাদের আপকামিং যে এক্সাম WBSSCর গ্রুপ সি গ্রুপ ডি, সেই গ্রুপ সি গ্রুপ ডির এক্সামে যে গ্রুপ সি এর যে ইংলিশ রয়েছে, সেই ইংলিশের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসে রয়েছে তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার যে টপিকটি রয়েছে, সেই সেন্টেন্স স্ট্রাকচার টপিকের ওপর আমাদের আজকের ভিডিওটি হবে। তো তোমরা যারা এই সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে কোনো রকম বেসিক কনসেপ্ট নেই বা যাদের বেসিক কনসেপ্টও রয়েছে, তোমাদের সকলকে বলছি, তোমাদের যাদের বেসিক কনসেপ্ট নেই, তোমরা ভিডিওটা উইদাউট স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। আর যাদের বেসিক নলেজ রয়েছে, তোমরা হয়তো ভাবছো যে আমার বেসিক নলেজ রয়েছে কি এই ভিডিওটি দেখবো না, কিন্তু তোমাদেরকেও বলে রাখছি, যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই নতুন কিছু শিখবে। এবং যাদের তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, উইদাউট স্কিপ করে দেখো, সেন্টেন্স স্ট্রাকচার একটা বিশাল ভাস্ট চ্যাপ্টার, বিশাল ভাস্ট একটা টপিক, এটা একটা ভিডিওটা হয়তো হবে না, হ্যাঁ, আমরা নেক্সট পার্ট 2ও নিয়ে আসবো। এবং তোমরা যারা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে বেসিক আইডিয়া আছে, তোমরা অবশ্যই দেখো, তোমরা অবশ্যই নতুন কিছু শিখবে আজকের এই ভিডিওটাতে। নেক্সট স্লাইড। আচ্ছা, প্রথমেই আলোচনা শুরু করার আগে তোমাদের গ্রুপ সির যে সিলেবাস, সেই সিলেবাসে তোমরা দেখছো যে গ্রামারের প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক, এবং 5 নম্বরে দেখো রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার। তো সেই সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস আজকে আমাদের শুরু করছি। আমি একদম বেসিক লেভেল থেকে MCQ পর্যন্ত যাব। যে সমস্ত MCQ গুলো থাকবে সেগুলো 100% কমনযোগ্য MCQ থাকছে। তো দেখো, তোমরা উইদাউট স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। চলো শুরু করা যাক। নেক্সট স্লাইড। দেখো, সেন্টেন্স, প্রথমেই সেন্টেন্স কাকে বলি না, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড। সেন্টেন্স হলো একটি শব্দ সমষ্টি, গিভিং আ কমপ্লিট সেন্স, যেখানে একটা সম্পূর্ণ অর্থের প্রকাশ পায়, সেটাকেই আমরা সেন্টেন্স বলি। যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। দেখো, এখানে দুটো আর কি গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে। তো প্রথম যে গ্রুপ অফ ওয়ার্ডসটি রয়েছে, দেখো প্রথম গ্রুপ অফ ওয়ার্ডসটাতে কি পাচ্ছ, দেখো আ গুড বয়, আর দ্বিতীয়টাতে কি পাচ্ছ, হি ইজ আ গুড বয়। তো এখানে মনে রাখতে হবে, সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তোমরা ভালোভাবেই জানো। তো দেখো, এই যে প্রথম পার্টটা, এটাতে কোনো ফাইনাইট ভার্ব তুমি পাচ্ছ না, অতএব এটি কিন্তু সেন্টেন্স নয়, একে তুমি ফ্রেজ বলতে পারো। কিন্তু এই বাক্য, এই গ্রুপ অফ ওয়ার্ডসটাতে দেখো, একটি আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি, একটি সাবজেক্ট পাচ্ছি, এবং আমরা তার সঙ্গে আদার্স পার্টও পাচ্ছি। এটি একটি সেন্টেন্স, এটি একটি সেন্টেন্স, কিন্তু এটি একটি সেন্টেন্স নয়। কেন নয় না, এখানে কোনো ভার্ব নেই, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। অর্থাৎ কি, সেন্টেন্সের যে বেসিক কম্পোনেন্ট, সেটাতে আমরা যখন যাব দেখতে পাবো। তো মনে রাখো, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড গিভিং আ কমপ্লিট সেন্স। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, আমাদের যে এডুকেটামের যে গ্রুপ সি গ্রুপ ডির প্র্যাকটিস সেটটি রয়েছে, হ্যাঁ, এটি আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে প্র্যাকটিস সেট বলে PDF লিখবে, আমরা একটা QR সেন্ড করে দেবো। এই নমিনাল 150 রুপিস পেমেন্টটা করে দিও, তো তোমাদেরকে আমরা PDF এই প্র্যাকটিস সেটটি দিয়ে দেবো। আচ্ছা, চলো শুরু করা যাক ক্লাস। কি বলা হয়েছে দেখো, বেসিক কম্পোনেন্টস অফ সেন্টেন্স। বেসিক কম্পোনেন্টস মানে সেন্টেন্স তৈরি করতে গেলে বা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে, প্রথমেই দেখো জেনে নিই। আমরা তো বললাম সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকতে হবে, একটি সেন্টেন্স হতে গেলে তাতে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই থাকতে হবে। আর কি থাকতে পারে সেন্টেন্সের মধ্যে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে। সাবজেক্ট কি, দেখো সাবজেক্ট কি কি নিয়ে গঠিত হয়, সাবজেক্টকে আমরা কি কি দিয়ে তৈরি করতে পারি না, পার্সন দিয়ে তৈরি করতে পারি, প্লেস দিয়ে তৈরি করতে পারি, থিংস দিয়ে তৈরি করতে পারি, বা কোনো ফ্রেজ বা জেরান, এগুলো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বা সাবজেক্ট রূপে আমরা তাদেরকে প্লেস করতে পারি। ভার্ব কি, সেন্টেন্সের ভার্ব তোমরা নিশ্চয়ই জানো, ভার্ব আমরা ক্রিয়াপদ বাংলায় বলে থাকি। ভার্ব যে কোনো অ্যাকশন ডিনোটিং ওয়ার্ড ভার্ব হয়, অথবা বিইং অর্থাৎ হওয়া, থাক মানে হওয়া, যেগুলো কোনো কিছু বিইং মানে বি ভার্ব যেটা, সেটা থাকতে পারে। হ্যাভ ভার্বের বিভিন্ন ফর্ম আছে,
মানে থাকা বা অধিকার অর্থে, হ্যাঁ এরকম বোঝাতে, পজেস করা অর্থে, বা ডুইং কোনো কিছু করা। ভার্ব মেনলি এই 4 ধরনের আমরা ভার্ব পেয়ে থাকি। সেটা কখনো অ্যাকশন বোঝায়, কখনো বিইং বোঝায়, কখনো হ্যাভিং বোঝায়, কখনো ডুইং বোঝায়। আর কি থাকে? সাবজেক্ট ভার্ব, এর সাথে সাথে কি কি থাকে? অবজেক্ট থাকে। অবজেক্ট ইজ রিলেটেড টু ভার্ব, মনে রাখবে অবজেক্ট ইজ রিলেটেড টু ভার্ব। ভার্ব এর অবজেক্ট থাকে। যদি কোনো ইংরেজিতে এমন কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর অবজেক্ট থাকে না, আবার কিছু কিছু ভার্ব আছে সে ভার্বগুলোর অবজেক্ট থাকে। যে ভার্বগুলোর অবজেক্ট থাকে তাদেরকে আমরা কি বলি? তোমরা নিশ্চয়ই জানো, ট্রানজিটিভ। যাদের অবজেক্ট থাকে না তাদেরকে ইনট্রানজিটিভ বলি। এখন এই অবজেক্ট দু রকমের হয়ে থাকে, একটি হয় ইনডাইরেক্ট অবজেক্ট আর একটি হয় ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি? যে কোনো লিভিং বিইং, অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো প্রাণ আছে এরকম যে কোনো কিছু যদি অবজেক্ট হয় তাকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বলি। যদি প্রাণ না থাকে, হ্যাঁ নন লিভিং বিইং কোনো কিছু হয়, তাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলি। আর কি থাকে? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট একটা জিনিস মাঝে মধ্যেই তোমরা ছেলেরা গন্ডগোল করে ফেলো, অবজেক্ট আর কমপ্লিমেন্টকে একই ভেবে বসো, কিন্তু অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এক নয়। অবজেক্ট রিলেটেড টু ভার্ব, কমপ্লিমেন্ট রিলেটেড টু সাবজেক্ট, অ্যান্ড কমপ্লিমেন্ট অলসো মে বি রিলেটেড টু অবজেক্ট। অর্থাৎ কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দিতে পারে বা অবজেক্ট সম্পর্কেও দিতে পারে। তো সেই কারণে দেখো আমরা কমপ্লিমেন্টকে দুটো ভাগে ভাগ করে থাকি, সাবজেক্ট কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট। আর কি থাকতে পারে সেন্টেন্সে? আর কি থাকে না, মডিফায়ার। মডিফায়ার জিনিসটা কি? সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এদেরকে মডিফাই, স্পেসিফাই, রেকটিফাই করার জন্য আমাদের, বা সাবজেক্ট বা অবজেক্টের বিশেষ গুণাবলী তুলে ধরার জন্য, বা ভার্বের বিশেষ মডিফিকেশনের জন্য আমাদের অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস এদেরকে পেয়ে থাকি। আর কি থাকে সেন্টেন্সের মধ্যে? আর থাকতে পারে প্রিপোজিশনাল ফ্রেজেস। সেন্টেন্সের মধ্যে আর কি থাকতে পারে? প্রিপোজিশনাল ফ্রেজেস। তো এই হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ এ সেন্টেন্স। এবার তোমাদের যে প্রশ্নগুলো আসে, কোনো একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেন্টেন্স দিয়ে দিয়ে বলবে এই সেন্টেন্সটার সঙ্গে কোন স্ট্রাকচারটি ম্যাচ করছে। চলো নেক্সট স্লাইডে দেখে নিই প্রশ্নগুলো কি ধরনের আসতে পারে। দেখো, ধরো সাপোজ এই একটি সেন্টেন্স দিয়েছে, হি রিডস আ বুক। একটি সেন্টেন্স দিয়ে দিয়েছে তোমাদের কাছে, হি রিডস আ বুক। তো তোমরা এই সেন্টেন্সটিকে যদি অ্যানালাইসিস করো কি পাবো না, হি, এটা কি? হি হচ্ছে সেন্টেন্সের আমাদের সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট। রিডস এটা কি? এটা হচ্ছে ভার্ব। আর আ বুক এটা কি? এটি হচ্ছে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা কি হলো না, এখানে আমরা লিখছি এইটা। তো তোমাদেরকে এই রকম একটি সেন্টেন্স দিয়ে এই ধরনের কয়েকটা প্যাটার্ন দিয়ে দেবে, সেন্টেন্স স্ট্রাকচারের প্যাটার্ন দিয়ে দেবে, তোমাদেরকে কারেক্ট প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, নেক্সট দেখো এটা কি রয়েছে, হি গেভ মি আ পেন। এখানে দেখো দুটো জিনিস রয়েছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি? এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। একটু আগেই তোমাদের বললাম যে অবজেক্ট দু রকমের হয়ে থাকে, হ্যাঁ, একটি ডাইরেক্ট অবজেক্ট, একটি ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি? এইটা, একে আমরা কিভাবে লিখি? আইও, অর্থাৎ লিভিং বিইং। আর কি? এটা ডাইরেক্ট অবজেক্ট ডিও, অর্থাৎ নন লিভিং বিইং। যেহেতু এটি অপ্রাণ, মানে কোনো নন লিভিং বিইং, প্রাণ নেই এর, তাহলে এইটা স্ট্রাকচারটা কি হলো? এস ভি প্লাস আইও প্লাস ডিও। এই ধরনের প্যাটার্ন দিয়ে কোশ্চেনগুলো দেবে তোমাদেরকে, তোমাদেরকে সঠিক প্যাটার্নটা আইডেন্টিফাই করতে হবে। নেক্সট দেখো তারপরে সেন্টেন্সটাতে এটা পাচ্ছি আমরা কি? সাবজেক্ট, এটা পাচ্ছি আমরা কি? ভার্ব। আর এই যে টোটাল অংশটা দেখো, এই টোটাল অংশটাকে আমরা কি বলি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলে থাকি এটাকে। কেন? দেখো একটু আগেই আমি বললাম কমপ্লিমেন্ট প্রোভাইডস ইনফরমেশন রিলেটেড টু সাবজেক্ট অ্যান্ড অলসো টু অবজেক্ট। তো এই সেন্টেন্সে অবজেক্ট নেই, তাহলে এই কমপ্লিমেন্ট কার সম্পর্কে তথ্য দিয়েছে? দেখো, হি যে, সেই তো আ গুড বয়, যে হি সেই গুড বয়। তাহলে এই কমপ্লিমেন্ট কার সম্পর্কে তথ্য দিল? সাবজেক্ট সম্পর্কে। তাহলে এর স্ট্রাকচারটি কি হয়ে গেল না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এটি হয়ে গেল স্ট্রাকচার। নেক্সট পরের যে সেন্টেন্সটা দেখো, সি সিংস ওয়েল। সি সিংস ওয়েল,
কি বলেছিলাম সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও কি থাকে মডিফায়ার থাকে মডিফায়ার গুলো কি অ্যাডজেক্টিভস হয় অ্যাডভার্বস হয় হ্যাঁ বা প্রিপোজিশনাল ফ্রেজেস হয় এরা মডিফায়ার্স হয় তো সেটাই রয়েছে এখানে সাবজেক্ট ভার্ব আর তার সঙ্গে মডিফায়ার হিসাবে এটা কি পাচ্ছি আমরা সিংস এর সঙ্গে রিলেটেড তাই জন্য এটা কি অ্যাডভার্ব তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হলো সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্ব এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেবে চলো আরো একটু জটিল একটা সেন্টেন্স স্ট্রাকচার করি নেক্সট স্লাইড দেখো নেক্সট স্লাইডে একটি বড় সেন্টেন্স পেয়েছি হ্যাঁ গিভেন সেন্টেন্সটা বেশ বড় তো দেখো ভালোভাবে লক্ষ্য করো এই সেন্টেন্সটাতে কি বলেছে দ্য ডিলিজেন্ট স্টুডেন্ট সাবমিটেড হিজ কমপ্লেক্স রিপোর্ট থটফুলি টু দ্য প্রফেসর আফটার ক্লাস বেশ বড় একটা সেন্টেন্স তো দেখো এই সেন্টেন্সের সাবজেক্টটা কত বড় দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট যেটি রয়েছে সেটি হচ্ছে দ্য ডিলিজেন্ট স্টুডেন্ট এই টোটালটা সাবজেক্ট আবার এই সাবজেক্টটাকে যদি অ্যানালাইসিস করি দেখো সাবজেক্টটা কি কি দিয়ে তৈরি স্টুডেন্ট এটি একটি নাউন ডিলিজেন্ট এটি একটি অ্যাডজেক্টিভ দ্য এটি একটি ডিটারমাইনার বা আর্টিকেল বলে থাকি এটা দিয়ে সাবজেক্টটা তৈরি তারপরে দেখো একটি পাস্ট টেন্সের ভার্ব রয়েছে সাবমিটেড ইট ইজ ভার্ব তারপরে কি বলছে হিজ কমপ্লেক্স রিপোর্ট এই যে হিজ কমপ্লেক্স রিপোর্ট এই টোটালটি হয়ে গেল কি অবজেক্ট কি হয়ে গেল অবজেক্ট আবার দেখো এই অবজেক্টটাও বেশ কয়েকটা ওয়ার্ড দিয়ে তৈরি রিপোর্ট এটা একটি নাউন কমপ্লেক্স এটি একটি অ্যাডজেক্টিভ আর হিজ এটাও প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এখানে মনে রাখো প্রোনাউন থেকে এসেছে বলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ওকে তারপরে কি বলছে দেখো থটফুলি এটি একটি অ্যাডভার্ব এই অ্যাডভার্বটা কাকে কোয়ালিফাই করছে দেখো এই সাবমিটেড কে কোয়ালিফাই করছে তারপরে কি আছে দেখো কাকে সাবমিট করেছে সেটা কি অবজেক্ট সেটাকে টু দ্য প্রফেসর এটা কি হয়ে গেল অবজেক্ট আর তারপরে কি রয়েছে দেখো আফটার ক্লাস বলেছিলাম কি প্রিপোজিশনাল ফ্রেজেস তো প্রিপোজিশনাল ফ্রেজেস দেখো একটি প্রিপোজিশন নিয়ে একটি নাউন নিয়ে প্রিপোজিশন ফ্রেজটা তৈরি হয়েছে তাহলে এই টোটাল একটা লং সেন্টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়ালো সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস এটাকে অ্যাডভার্বটাকে আমরা লিখলাম মডিফায়ার হিসাবে একে আমরা মডিফায়ারও বলি মনে রাখবে আচ্ছা তারপরে আরো একটা কি পেলাম আরো একটা অবজেক্ট পেলাম তো এখানে দেখো হিজ কমপ্লেক্স রিপোর্ট এটা কি একটা ডাইরেক্ট অবজেক্ট ডিও আর এই যে অবজেক্ট দা প্রফেসর এটা কি এটা ইনডাইরেক্ট অবজেক্ট আর কি আছে প্রিপোজিশনাল ফ্রেজেস আছে তো দেখো এই যে লং সেন্টেন্সটাকে আমরা যদি ভাঙি এই রকম পার্ট পাবো আমরা তো যদি এর একটা লং সেন্টেন্স দেয় বড় সেন্টেন্স দেয় সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারগুলো এরকম হতে পারে ওকে নেক্সট আচ্ছা এবার চলো এটা তোমরা খুব ছোটবেলা থেকেই পড়ে আসছো টাইপস অফ সেন্টেন্সেস এমন কিছু জটিল বিষয় নয় কি বলছে দেখো সেন্টেন্সেস মে বি ডিভাইডেড ইনটু 5 ক্লাসেস ইচ অফ হুইচ মে বি ফার্দার সাবডিভাইডেড ইনটু 2 অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অর্থাৎ সেন্টেন্সকে 5টা টাইপে ভাগ করি প্রত্যেক এই যে 5টা টাইপ প্রত্যেকটাকে আবার দুটো ভাগে ভাগ করি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হ্যাঁ বাচক বা না বাচক অ্যাসার্টিভ কাকে বলি সাধারণ বর্ণনাত্মক অর্থাৎ সাধারণ বর্ণনা যে সেন্টেন্সগুলোতে থাকে সেগুলো কি একটা স্টেটমেন্টকে তুলে ধরে এই যে স্টেটমেন্ট দেখো সিম্পল স্টেটমেন্টকে তুলে ধরে যেগুলো তাদেরকে আমরা অ্যাসার্টিভ দেখো আই নো হিম আই ডু নট নো হিম অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ যেগুলো কোয়েশ্চেন বা প্রশ্ন বোঝায় দেখো আস্কিং কোয়েশ্চেন্স সেক্ষেত্রে সেন্টেন্সকে আমরা কি বলি আর অবশ্যই শেষ হবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ এ কোয়েশ্চেন মার্ক এই যে কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়েছে হোয়াই ইজ হি দেয়ার হোয়াই ইজ হি নট দেয়ার দেখো এটা একটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ এটা নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু নো নট আছে তারপরে কি ইম্পারেটিভ যখন কোনো আদেশ বা অনুরোধ বা উপদেশ এই ধরনের কিছু বোঝায় আদেশ অনুরোধ বা উপদেশ এই ধরনের কোনো কিছু বোঝায় তাদেরকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি হ্যাঁ অর্থাৎ এই যে দেখো কি কি করে কমান্ড রিকোয়েস্ট অ্যাডভাইস হ্যাঁ এই সমস্ত কিছু তুলে ধরে কে ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ কমান্ড অ্যাডভাইস বা রিকোয়েস্ট এইসব তুলে ধরে এখন দেখো এক্সাম্পল সেন্টেন্সে কাম হেয়ার ডু নট কাম হেয়ার এই দুটো তো গিভেন এক্সাম্পল দিয়েছে তোমরা কমেন্টে জানিও তো যে এই দুটো সেন্টেন্সের সাবজেক্ট কি ঠিক আছে এই দুটো সেন্টেন্সের সাবজেক্ট কি তোমরা কমেন্টে জানিও ওকে নেক্সট
আচ্ছা, আর যে টাইপগুলো রয়েছে, 5টা টাইপ বলেছিলাম, প্রথম 3টে হয়ে গেল। নেক্সট দেখো অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স কাকে বলছি? অপটেটিভ সেন্টেন্স বলছি যে সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, যে সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলি। উইশ বা প্রেয়ার বোঝায়। দেখো দেয়াই রয়েছে মে হি লিভ লং, এটা কেউ হয়তো কারোর জন্য প্রার্থনা করছে যে সে দীর্ঘদিন বাঁচুক। তারপরটাই কি বলছে দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ আবেগ বিস্ময় যেখানে প্রকাশ পাচ্ছে তাকে আমরা কি বলে থাকি? এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এক্সক্লামেটরি সেন্টেন্সে এই যে এক্সক্লামেশন মার্ক থাকে এটাও একটু খেয়াল রাখবে। হ্যাঁ, তো এই সেন্টেন্সগুলোকে সাডেন ফিলিং অর ইমোশন তুলে ধরে এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো হাউ নাইস, অ্যালাস, he is no more, these all are exclamatory sentence বা exclamatory expressions। এ দেখো how nice, এটা একটা এক্সপ্রেশন, এটাকে সেন্টেন্স বলা ঠিক হবে না। ওকে, নেক্সট দেখো এরপর আসছি আমরা, দেখো সেন্টেন্সের ফরম্যাট বা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করি। সেন্টেন্সের টাইপ অনুযায়ী যে 5টা ভাগ, এটা ওয়েল নোন, তোমরা জানোই। এই যে স্ট্রাকচার অনুযায়ী যে 3টে ভাগ, এইটাকে ভালো করে জানতে হবে। কি কি দেখো, তোমরা নিশ্চয়ই শুনেছো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই 3টে নাম নিশ্চয়ই শুনেছো। এখন কোন সেন্টেন্সকে সিম্পল বলবো, কোনটাকে কমপ্লেক্স বলবো, কোনটাকে কম্পাউন্ড বলবো, চলো একটু দেখে নিই। কি বলছে? সিম্পল সেন্টেন্স, অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে। তো দেখো এই যে সেন্টেন্সটা, গিভেন সেন্টেন্সে কি বলেছে? দ্য গুড বয় ওবেজ হিজ পেরেন্টস। সাবজেক্ট কি? দ্য গুড বয়, এটি সাবজেক্ট। ভার্ব কি? ওবেজ। আর কোনো সাবজেক্ট বা ভার্ব আছে? নেই তো, তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো এক্সাম্পল 2তে কি বলছে? বার্কিং ডগ, মানে ঘেউ ঘেউ করতে রত এরকম একজন কুকুরকে বলছে যে সবসময় ঘেউ ঘেউ করছে। সেলডম বাইটস, ভার্বটা কি? বাইটস। তাহলে একটি সাবজেক্ট, একটি ভার্ব দিয়ে কি হয়ে গেল? সিম্পল সেন্টেন্স। নেক্সট দেখো কমপ্লেক্স। কমপ্লেক্স কাকে বলি? বলছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ and one or more subordinate clauses joined by subordinate conjunction। কমপ্লেক্স সেন্টেন্স তাকেই বলবো যেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ যাই বলো না কেন থাকে, আর কি থাকে? এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যাদেরকে কে জয়েন করে? সাবঅর্ডিনেট কনজাংশন জয়েন করে। এখন এই সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? দেখো এই যে রয়েছে, দেখছো আই নো হোয়েন হি উইল কাম, এই হোয়েনটা হলো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরটা দেখো দিস ইজ দ্য বয় হু হেল্প হিম, হেল্প মি, হু হেল্প মি, এটা ইডি দিলে ভালো হয়, হু হেল্প মি হলে ভালো। যাই হোক, তো এই হু হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরকম WH যুক্ত যাদেরকে তোমরা রিলেটিভ প্রোনাউনে পেয়েছো বা ইন্টারোগেটিভ প্রোনাউনে পেয়েছো, এরা সব সাবঅর্ডিনেটিং কনজাংশন। ইভেন অ্যাডভার্বস গুলোও সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্টে আসে, দ্যাট আসে সাবঅর্ডিনেটিং কনজাংশনের লিস্টে। তো এদেরকে দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, যেখানে আমরা কি পাই? একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাই আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ পাই। নেক্সট কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলি? যেখানে টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস থাকে। এখানে কি ছিল? কমপ্লেক্স সেন্টেন্সে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, এখানে কি এসে গেল? টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস এসে গেল। এবং সেই টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি দিয়ে জয়েন হয়? বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন হয় কারা? এই কম্পাউন্ড সেন্টেন্স। সেখানে এক্সাম্পলে দেখো আই অ্যাম উইক বাট আই শ্যাল গো, আই অ্যাম উইক বাট আই শ্যাল গো, এই যে বাট, এটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে কি বলছে দেখো আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড দ্যাট মাই ব্রাদার ওয়াজ ইল। এই সেন্টেন্সটাকে একটু কেয়ারফুলি লক্ষ্য করবে, কারণ এখন আপডেটেড যে বিভিন্ন গ্রামারিয়ান আছেন তারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ছাড়াও আর একটা সেন্টেন্সকে বলছেন কমপ্লেক্স কম্পাউন্ড। তো এই চিন্তাধারাটা আগে ছিল না, এটা হচ্ছে এই ধরনের সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স কম্পাউন্ডও বলে থাকতে পারি। কি জিনিসটা কি? সেখানে কমপ্লেক্স সেন্টেন্সের যে রুল, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার করে আমরা জয়েন করে থাকি, তো এখানেও দেখো একটি সাবঅর্ডিনেটিং কনজাংশনও ব্যবহার করা হয়েছে, আর কি ব্যবহার করা হয়েছে? একটি কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়েছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলে থাকি? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। মনে থাকবে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে কি কি পেতে পারি? আমরা একটি সাবঅর্ডিনেটিং কনজাংশনও পেতে পারি এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশনও পেতে পারি। তো দেখো আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড দ্যাট মাই ব্রাদার ওয়াজ ইল, এখানে বলে রাখি এই যে দেখো আই ওয়েন্ট দেয়ার, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
অ্যান্ড এই যে ফাউন্ড এর সাবজেক্ট হচ্ছে আই, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, অ্যান্ড আই ফাউন্ড, এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু তারপরে যেটি রয়েছে দেখো, দ্যাট মাই ব্রাদার ওয়াজ ইল, এই ক্লজটা কিন্তু একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং জয়েন্ট বাই একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তো এই হলো সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই যে তিনটে ভাগে ভাগ করি, এই তিনটে ভাগ এবং কাদের বলবো সিম্পল, কাদের কমপ্লেক্স, কাদের কম্পাউন্ড, সেটা আমরা এখানে জেনে নিলাম। চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার এই যে এতক্ষণ একটু আলোচনায় একটা কথা উঠে এলো, দেখো ক্লজেস, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, সাবঅর্ডিনেট ক্লজ বলছি, ক্লজ কাকে বলি এটা একটু জেনে নেই। দেখো হেডিংই করা আছে ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস জিনিসটা কি একটু জেনে নিই। বলছে আ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স and does not contain a finite verb expressed or understood but is used as a single part of speech। কি বলছে? বলছে ফ্রেজ হলো একটি গ্রুপ অফ ওয়ার্ড যার কোনো কমপ্লিট সেন্স প্রকাশ পায় না এবং যার কোনো ফাইনাইট ভার্বও থাকে না। সেটা সেই ফাইনাইট ভার্বটা এক্সপ্রেসড হতে পারে আর আন্ডারস্টুডও হতে পারে, হ্যাঁ, অর্থাৎ সেটা বোঝাও যেতে পারে বা সেন্টেন্সে থাকতেও পারে। কিন্তু এই ফ্রেজকে আমরা কখনোই একটা ফাইনাইট ভার্বের সাথে দেখব না, অর্থাৎ ফাইনাইট ভার্ব যদি থাকে তাকে আমরা ফ্রেজ বলতে পারবো না, যদি না থাকে যদি থাকে তাকে আমরা ক্লজ বলবো। যেমন দেখো ক্লজে বলছি এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন বাট ফর্মিং এ পার্ট অফ এ বিগার সেন্টেন্স। ক্লজের ক্ষেত্রে কি পেলাম? ক্লজের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি সাবজেক্ট থাকবে অ্যান্ড প্রেডিকেট, প্রেডিকেট মানে নিশ্চয়ই জানো ভার্ব পার্টস, হ্যাঁ। তো ক্লজে অবশ্যই একটি সাবজেক্ট থাকবে এবং অবশ্যই একটি ভার্ব পার্ট থাকবে যেটি সেই ক্লজটার নিজের, এবং সেই ক্লজটা কি করবে একটা বড় সেন্টেন্সের অংশ হিসাবে নিজেকে তুলে ধরবে। ফর এক্সাম্পল দেখো কয়েকটা এক্সাম্পল রয়েছে এখানে। কি বলছে দেখো, কাম অ্যাট ওয়ান্স, হি কেম টু সি মি, আই নো দ্যাট হি ইজ ইল, দ্য বয় হু ডিড ইট ইজ মাই ব্রাদার। সেন্টেন্সের প্রথমটায় দেখে নি, এই যে দেখো কাম অ্যাট ওয়ান্স বলছে, এই যে কাম অ্যাট ওয়ান্স বলছে, এখানে দেখো আইটালিক্সে অ্যাট ওয়ান্সটিকে লিখে রেখেছি আমরা। এটি কি? এটি একটি ফ্রেজ, মনে রাখবে এটি একটি ফ্রেজ এবং এখানে একটি ফাইনাইট ভার্বও আছে কাম। এখন তোমরা বলবে সাবজেক্ট কি? একটু আগেই তোমাদের বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাবজেক্ট কি হয়, মনে রাখবে সেকেন্ড পারসন, অর্থাৎ ইউ হয় সাবজেক্ট এদের, অর্থাৎ এটার মানে হচ্ছে ইউ কাম অ্যাট ওয়ান্স। ওকে, তারপরটা দেখো হি কেম টু সি মি, এই যে টু সি মি, এই যে আইটালিক্স পোর্শনটা, এটি একটি ফ্রেজ, এটি একটি ফ্রেজ। আর এই গোটাটি পুরোটা একটা সেন্টেন্স। ওকে, এই যে সাবজেক্ট, এটি ভার্ব, হ্যাঁ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে দেখো এই যে সেন্টেন্সটি রয়েছে আই নো দ্যাট হি ইজ ইল, এই সেন্টেন্সটিতে দেখো দুটি ভার্ব রয়েছে। আরও একটা ট্রিক্স তোমাদের মনে রাখবে যে কোনো সেন্টেন্সে কতগুলি ক্লজ রয়েছে সেটি আইডেন্টিফাই করার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে সেন্টেন্সটিতে কটি ফাইনাইট ভার্ব আছে এটি তোমরা দেখে নাও। যতগুলি ফাইনাইট ভার্ব থাকবে ততগুলিই ক্লজ থাকতে পারে এবং সেই ক্লজগুলোর মধ্যে একটি হয়তো প্রিন্সিপাল বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকি যেগুলো সেগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজও হতে পারে, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় বা ডিপেন্ডেন্ট ক্লজ হয় সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স হবে। তো এই সেন্টেন্সটিতে দেখো দুটি ভার্ব রয়েছে, তাই এই সেন্টেন্সটি দুটি ক্লজ রয়েছে। দুটি ক্লজ কি কি? আই নো একটি ক্লজ, দ্যাট হি ইজ ইল আরেকটি ক্লজ। আমরা পরবর্তী আলোচনায় যাব যে প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে সেগুলো জানবো। আচ্ছা নেক্সট, তারপরে দেখো দ্য বয় হু ডিড ইট, এই সেন্টেন্সটি একটু ভালো করে লক্ষ্য করবে, ইজ মাই ব্রাদার। এখানে একটু জিনিস মনে রাখবে, এখানে যে দুটো ক্লজ রয়েছে, যেহেতু দুটো ভার্ব রয়েছে, দেখো ডিড আর ইজ, দুটো ভার্ব রয়েছে, দুটি ক্লজ রয়েছে, ক্লজ দুটোর মাঝে দেখো একটি ক্লজ ঢুকে রয়েছে। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটায় দুটো ক্লজ হচ্ছে দ্য বয় ইজ মাই ব্রাদার, আরেকটি ক্লজ হচ্ছে হু ডিড ইট। এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ। দেখো হু ডিড ইট এই ক্লজটা, এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, সেন্টেন্সের মাঝে বসে আছে। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য বয় ইজ মাই ব্রাদার। ওকে, আর সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ বোঝার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো, এটা অনেকে তোমরা হয়তো জানো না, জেনে নাও,
যে সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ স্টার্টস বা বিগিনস উইথ এ WH ওয়ার্ড অর এনি অ্যাডভার্ব, অর্থাৎ দ্যাট বা হু বা হোয়াট বা হোয়েন বা হুইচ, এই ধরনের WH ওয়ার্ড বলো বা রিলেটিভ প্রোনাউন বলো, এদের দিয়ে সেন্টেন্স মানে যে ক্লজ শুরু হয় তাদেরকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজে কোনো সাবঅর্ডিনেট কনজাংশন থাকে না তাদেরকে আমরা বলে থাকি প্রিন্সিপাল ক্লজ। দেখো দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা প্রিন্সিপাল ক্লজ কেন না, এতে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশনই নেই। কিন্তু দেখো হু ডিড ইট, এটা শুরুই হয়েছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন হু দিয়ে, তাই এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার আমরা যে ছোট্ট আলোচনাটা এতক্ষণ ধরে করলাম, আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষায় যে MCQ থাকে সেই MCQ গুলো সেন্টেন্স স্ট্রাকচার থেকে এলে কি ধরনের আসতে পারে সেটা একটু জেনে নিই। দেখো ফার্স্ট যে টাইপটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, দেখো আইডেন্টিফাই সেন্টেন্স টাইপ, অর্থাৎ সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স কি কম্পাউন্ড সেটা আইডেন্টিফাই করতে দিতে পারে, অথবা সেন্টেন্সের যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এই যে টাইপ সেটা আইডেন্টিফাই করতে দিতে পারে। কোনো সেন্টেন্স দিয়ে বললো এটা অ্যাসার্টিভ কি ইন্টারোগেটিভ কি কমপ্লেক্স কি কম্পাউন্ড কি সিম্পল, সেটা আইডেন্টিফাই করো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় কি আসতে পারে, চুজ কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ একদম প্রথমে আমরা যে দেখছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যেমন সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ এরকম এস প্লাস ভি প্লাস ও, এস প্লাস ভি প্লাস কমপ্লিমেন্ট, হ্যাঁ এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে প্রশ্ন আসতে পারে। এটা তো জানোই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এই ধরনের সেন্টেন্স আসতে পারে। আর কি আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট ভার্ব ফর্ম, বলবে ব্ল্যাঙ্কস দিয়ে দেবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অর প্রপার ভার্ব ফর্মস, ব্ল্যাঙ্কসে কি ভার্ব বসবে, হ্যাঁ তো এই ধরনের আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। আর কি আসতে পারে, স্পটিং দ্য এরর স্পট করতে দিতে পারে। তোমাদেরকে আবারও বলছি, ভিডিওটা উইদাউট স্কিপ করে পুরোটা দেখো, তোমরা এর বাইরে এই সেন্টেন্স স্ট্রাকচারের যে ক্লাসটি পাচ্ছ এর বাইরে শুধু গ্রুপ সি গ্রুপ ডি কেন, আদার্স তোমাদের আপকামিং যত এক্সাম আসছে সেখানে ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার থেকে যদি প্রশ্ন আসে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যা আসবে এই কনসেপ্ট, এই এক্সপ্লানেশন তোমাদের মাথায় রাখলে যে কোনো পরীক্ষায় সেন্টেন্স স্ট্রাকচার থেকে প্রশ্ন এলে তোমরা ইজিলি করতে পারবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। চল, আচ্ছা এবার আমরা চলে আসছি মূল আলোচ্য বিষয়ে, সেটা কি সেন্টেন্স স্ট্রাকচার থেকে বিভিন্ন কেস স্টাডিজ এবং সেই কেস স্টাডিগুলোর ওপর বিভিন্ন MCQ প্র্যাকটিস। তো দেখো প্রথমেই যে কেসটি নিয়ে এসেছি সেই কেসটি কেস নাম্বার 1। কেস নাম্বার 1টাতে কি বলা হয়েছে দেখো, এরর অফ প্রক্সিমিটি বা নৈকট্যজনিত ভুল। জিনিসটা কি বলছে, আমরা সেন্টেন্সে যখন কোনো সেন্টেন্স দেখি সেই সেন্টেন্সে কাছের কোনো নাউন বা প্রোনাউনকে লক্ষ্য করে ভার্বের সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে সেটা আমরা অনেক সময় আইডেন্টিফাই করে ফেলি, কিন্তু সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে থাকে। আর এই ধরনের ভুলকে আমরা এরর অফ প্রক্সিমিটি বা নৈকট্যজনিত ভুল বলে থাকি। জিনিসটা কি দেখো, এক্সাম্পলে একটি সেন্টেন্সকে কারেক্ট ইনকারেক্ট করে বোঝানো হয়েছে। কি বলছে দেখো, ওয়ান অফ দেম ওয়্যার প্রেজেন্ট দেয়ার, ওয়ান অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এই যে ওয়্যারটাকে ইউজ করা হয়েছে বা এখানে ওয়াজটাকে ইউজ করা হয়েছে, তোমরা দেখো এখানে দেম আছে, ভার্বের ঠিক আগেই দেখো দেম রয়েছে, দেম মানে একাধিক ব্যক্তিকে বোঝায়। তোমরা এইটাই হচ্ছে এরর অফ প্রক্সিমিটি, কাছে বসে থাকা নাউনটাকে দেখে যদি তুমি ভার্বের সিঙ্গুলার প্লুরাল আইডেন্টিফাই করতে চাও সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছেই। সেটাই হচ্ছে এরর অফ প্রক্সিমিটি। মনে রাখতে হবে শুরুতে কি আছে, ওয়ান অফ। এই যে ওয়ান অফ যদি থাকে মনে রাখবে এর পরের নাউনটা প্লুরাল নাউন হয়, ওয়ান অফ এর পরের নাউনটা প্লুরাল নাউন হয়, কিন্তু এর পরে যে ভার্বটা বসবে ওয়ান অফ থাকার জন্য এই ভার্বটা হবে সিঙ্গুলার। কি হবে এই ভার্বটা, সিঙ্গুলার। এটাই হচ্ছে এরর অফ প্রক্সিমিটি। কাছে বসে থাকা নাউনটাকে দেখে যদি আমরা ভার্বের সিঙ্গুলার প্লুরাল ডিসাইড করতে যাই সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে কি সেন্টেন্সের শুরুতে ওয়ান অফ দা রয়েছে, ঠিক আছে। এরকম
এরর কিন্তু দেবে। তোমাদেরকে এটা স্পট দ্য এররেও দিতে পারে বা এখানে ফিল ইন দিয়েও দিতে পারে। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা দেখো, এই যে স্পট দ্য এররে আমরা কয়েকটা এমসিকিউ নিয়ে এসেছি। এই এমসিকিউ গুলোতে কি বলা হয়েছে দেখো, এরর কোন পার্টে রয়েছে, ABCD কোন পার্টে এরর রয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে। তো প্রথম সেন্টেন্সটিতে দেখো, দ্য বেস্ট অফ দ্য বয়েজ হ্যাভ গট এ প্রাইজ। বেস্ট অফ দ্য বয়েজ হ্যাভ গট এ প্রাইজ। এখন খেয়াল করে দেখো এই সেন্টেন্সটিতে কি রয়েছে, বয়েজ রয়েছে। বয়েজ বয়েজ থাকার জন্য আমরা এখানে হ্যাভ দিয়ে দিচ্ছি, কিন্তু খেয়াল করছি না শুরুতে কি রয়েছে, দ্য বেস্ট অফ দ্য বয়েজ, অর্থাৎ বয়েজদের মধ্যে যে বেস্ট, বেস্ট কে একজনই। তাহলে এখানে কি হ্যাভ হওয়া উচিত? না, হ্যাভ না হওয়া উচিত নয়। এখানে কি হওয়া উচিত, কোনো সিঙ্গুলার ভার্ব হওয়া উচিত। হ্যাঁ, কি হওয়া উচিত, হ্যাজ, সিঙ্গুলার ভার্ব হ্যাজ হওয়া উচিত। তো এই পার্টটিতে কি রয়েছে, এরর রয়েছে, তাহলে সি পার্টে এরর রয়েছে, ফাইন্ড আউট করে নিলাম। তারপর সেন্টেন্সটা দেখো, দ্য প্রেজেন্স অফ সো মেনি মেন আর এনকারেজিং, শেষে নো এরর দিয়েছে। দেখো এই যে সো মেনি মেন দেখতে পাচ্ছ, সো মেনি মেন, এটা দেখে তোমরা আর করে ফেলেছো এখানে, অর্থাৎ এই পার্টটিতে রয়েছে এরর। কিন্তু কি রয়েছে, এটি একটি, দ্য প্রেজেন্স অফ সো মেনি মেন, এটি একটি কিন্তু ফ্রেজ, যেখানে এই প্রেজেন্সটিকে গুরুত্ব দিতে হবে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। সো মেনি মেনটি সাবজেক্ট শুধু এ নয়, অ্যাকচুয়ালি টোটাল সাবজেক্টটা হচ্ছে দ্য প্রেজেন্স অফ সো মেনি মেন, এই ফ্রেজটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ বহু লোকের উপস্থিতি এরকম সেন্স নিচ্ছে। তাই এক্ষেত্রে ভার্ব কি হওয়া উচিত, সিঙ্গুলার ভার্ব। এরর অফ প্রক্সিমিটিতে, নৈকট্যজনিত ভুলিতে এই জিনিসগুলো কিন্তু আমরা পাই। আচ্ছা তারপরটা দেখো কি বলছে, ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য দিয়ে বলেইছি। দেখো ওয়ান অফ দ্যার পর নাউনটা প্লুরাল রয়েছে, তারপরে কি রয়েছে দেখো, হ্যাভ গিভেন মি দ্য বুক। তাহলে এখানে হ্যাভ গিভেন মি হওয়া কি উচিত, হ্যাভ গিভেন মি হওয়া উচিত নয়। কি হওয়া উচিত, এটা সিঙ্গুলার ভার্ব হওয়া উচিত, যেহেতু ওয়ান অফ দ্য দিয়ে শুরু হচ্ছে। যতই এখানে প্লুরাল নাউন থাকুক, যতই এখানে প্লুরাল নাউন থাকুক, এটা দেখে আমরা কিন্তু করব না। সেন্টেন্স শুরু হয়েছে ওয়ান অফ দ্য দিয়ে, তাই এটা দেখে করব। তাহলে এটা কি হওয়া উচিত, হ্যাজ গিভেন মি এ বুক, অর্থাৎ এরর রয়েছে বি পার্টে, আগেরটা এটা সি পার্টে এরর ছিল। আচ্ছা নেক্সট, আচ্ছা এবার চলে আসছি আমরা কেস নাম্বার 2-তে। তো আমরা এর আগের যেগুলোতে দেখলাম যে এরর অফ প্রক্সিমিটির যে কেসটা দেখলাম, সেখানে এমসিকিউ কয়েকটা দেখে নিলাম। এবার কেস 2-তে যাচ্ছি। কেস 2-তে কি বলছে, বলছে যখন কোনো ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে তোমরা কি জানো, ইনফিনিটিভ নিশ্চয়ই জানো তোমরা কাকে বলে ইনফিনিটিভ, না টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, বা যেটাকে তোমরা কি বলি, V1, প্রেজেন্ট ফর্ম তো V1 কে বলি। 2 প্লাস V1 যদি থাকে তাকে আমরা ইনফিনিটিভ বলি। অ্যাকচুয়ালি এই ইনফিনিটিভটাকে আবার কি বলে থাকি, V0 ফর্ম। কি বলে থাকি, তোমরা V0 ফর্ম বলে থাকি। কি থাকে, 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। জেরান, জেরান কাকে বলে থাকি, জেরান দেখবে শুধু ফর তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং জাস্ট আমি একটু টাচ করে যাচ্ছি, যে সমস্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে তাদেরকে আমরা জেরান বলে থাকি। মনে রাখো, শুধু একটুখানি এই জিনিসটা মনে রাখো। ভার্বাল নাউন, ক্লজ অথবা ফ্রেজ সাবজেক্ট হিসাবে যদি ব্যবহৃত হয়, কি কি বললো, ইনফিনিটিভ যদি সাবজেক্ট হয়, জেরান যদি সাবজেক্ট হয়, ভার্বাল নাউন যদি সাবজেক্ট হয়, ক্লজ যদি সাবজেক্ট হয়, অথবা ফ্রেজ যদি সাবজেক্ট হয়, তাহলে এর সঙ্গে যে ভার্বটি বসে সে ভার্বটি কি, থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ফর্ম বসে। দেখো কি বলেছে, সুইমিং, সুইমিং এটি একটি কি, জিরান্ড। জিরান্ডের সঙ্গে কি ভার্ব হয় বলেই দিচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলারের যে ভার্ব ফর্ম, দেখো ইজ হয়েছে। আচ্ছা তারপরে কি বলছে দেখো, দ্য রাইটিং অফ এ লেটার, এটা কি, এটি একটি ভার্বাল নাউন, এটি একটি ভার্বাল নাউন, তাই এর ভার্ব কি হয়েছে দেখো, সিঙ্গুলার ভার্ব হয়েছে। ওকে, তো এই ইনফিনিটিভ, জিরান্ড বা ভার্বাল নাউন বা ক্লজ বা ফ্রেজ যদি সেন্টেন্সের সাবজেক্ট হয়, তখন ভার্ব কি হয়, সিঙ্গুলার। মনে থাকবে। চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা কি বলছে, এমসিকিউ দিয়েছে আমাদের, যে কেস নাম্বার 2 শিখলাম তার উপর এমসিকিউ দিয়েছে। কি বলছে দেখো, fill in the blanks with appropriate verb forms, appropriate verb forms দিয়ে fill in করতে বলেছে।
দেখো আমরা লক্ষ্য করি যে সেন্টেন্সটির সাবজেক্ট কি, সাবজেক্টে দেখো কি বসে আছে, টু অনার। একটু আগে আমরা কি বলেছি, এই ধরনের যদি সাবজেক্ট হয় যাদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে আমরা কি বলে থাকি, ইনফিনিটিভ বলে থাকি। হ্যাঁ, ইনফিনিটিভ বলে থাকি। তাহলে ইনফিনিটিভ বললে কি ভার্ব হয় না, সিঙ্গুলার ভার্ব হয়। চোখ বুঝে দেখো এখানে অপশনের মধ্যে সিঙ্গুলার ভার্ব কোথায় রয়েছে, অপশন এ সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে কি হবে, ইজ। বাকি সবগুলো প্লুরাল ভার্ব, তাহলে ওগুলো হবে না একদম। নেক্সট কি বলছে দেখো, এটি একবার পরীক্ষায় এসেও ছিল এই এক্সাম্পলটা, দেখো এই এমসিকিউটা, টু এর মানে ভুল করা। হ্যাঁ, মানে ভুল হয়, মানে এই সেন্টেন্সটা যখন আমরা দেখব মানুষ মাত্র ভুল হয়, এই জিনিস আমরা বলে থাকি বাংলায়। টু এর এটিও একটি কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ বলে কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো গিভেন অপশনের মধ্যে দেখো একটি মাত্রই সিঙ্গুলার ভার্ব ফর্ম আছে, তাহলে কি হয়ে গেল, ইজ হিউম্যান। ওকে, তারপরে কি বলছে দেখো, দ্যাট হি ইজ ইল ড্যাশ নোন টু অল। এক্ষেত্রে দেখো সেন্টেন্সটি শুরু হয়েছে একটি ক্লজ দিয়ে, কি দিয়ে শুরু হয়েছে, এই যে একটি সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট হি ইজ ইল দিয়ে শুরু হয়েছে। যখন সেন্টেন্সের সাবজেক্ট একটি ক্লজ, তাহলে তার ভার্ব কি হয়, আমরা বারবার জেনেছি ভার্ব হয় সিঙ্গুলার। তো এখানে কোনটা সিঙ্গুলার রয়েছে, অপশন এ, তাহলে এখানে কি হবে, ইজ নোন টু অল। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এবার কি বলছে, কেস নাম্বার 3-তে চলে এলাম। কেস নাম্বার 3-তে কি বলেছে দেখো, বলছে প্লুরাল শব্দগুচ্ছ যদি কালেকটিভ সেন্সে বসে বা ব্যবহৃত হয় তাহলে সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট আমরা দেখে মনে হবে সেন্টেন্সটা প্লুরাল সাবজেক্ট নিয়ে বসে আছে, কিন্তু সেটা একটা কালেকটিভ সেন্সে, মানে একত্রিত করে বলছি আমরা, এরকম একটা সেন্স কাজ করছে। তো দেখো এই যে সেন্টেন্সের সাবজেক্টটা দেখতে পাচ্ছ, 500 রুপিজ, এই টোটালটা সাবজেক্ট, 500 টাকা। এই রুপিজকে দেখে তোমাদের মনে হবে এটা তো প্লুরাল সাবজেক্ট, কিন্তু না, এটা প্লুরাল নাউন নিয়ে বসে আছে, কিন্তু এটি একটি কালেকটিভলি যদি ধরি এটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই এর ভার্ব হয়েছে কি দেখো, ইজ। ওকে, তারপরে দেখো বলছে 3 মাইলস, 3 মাইলস, এটি কি দেখে মনে হবে মাইলস রয়েছে, ও বাবা প্লুরাল তো, কিন্তু না, 3 মাইলসকে একত্রিত করে কালেকটিভলি ধরা হচ্ছে। 3টে মাইল মানে 3 মাইলসকে একত্রিত করে কালেকটিভলি ধরা হচ্ছে, তাই এর ভার্ব কি হচ্ছে, সিঙ্গুলার। বোঝা যাচ্ছে? এই রুলটা বারবার এই রুলের ওপর থেকে প্রশ্ন আসে কিন্তু, হ্যাঁ খেয়াল রেখো। তোমাদেরকে আবারও বলছি, ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছো মিস করো না। সেন্টেন্স স্ট্রাকচারের পুরো কনসেপ্ট, পুরো এক্সপ্লানেশন এবং তার উপর বেস করে কি কি ধরনের এমসিকিউ আসে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তোমাদের সেন্টেন্স স্ট্রাকচারের ওপর যে কোনো এক্সামে, যে কোনো পরীক্ষার, শুধু গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভিডিওটা আমরা বানালেও যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে প্রচুর প্রচুর হেল্পফুল হবে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই, চলো। আচ্ছা, লাস্ট যে আমরা যে 3 নম্বর রুলটা করলাম, শিখলাম, সেটার উপর এমসিকিউ দেওয়া হয়েছে। কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস দিয়ে ফিল ইন করতে দিয়েছে। দেখো আমরা কি বললাম, প্লুরাল শব্দগুচ্ছ থাকবে কিন্তু সেন্স নেবে কালেকটিভ এবং ভার্ব নেবে কি সিঙ্গুলার। তো দেখো 60 মিনিটস, 60 মিনিট, 60 মিনিট, মিনিটস রয়েছে প্লুরাল কিন্তু সেন্স কি কালেকটিভ সেন্স, তাহলে কি হবে, মেক হবে না মেক্স হবে। আচ্ছা, এখানে আমি বলে দিই হ্যাভ ওয়ার এখানে তো ম্যাচ করছে না, প্রথমেই সিডি অপশন বাদ চলে যাচ্ছে, কনফিউশন হবে। মেক হবে না মেক্স হবে, কি হবে, মেক্স, প্লুরাল ভার্ব ফর্ম মেক্স। ওকে, দেন দেখো এই দুটো জিনিস মানে নাম্বার 2 আর নাম্বার 3 বহুবার পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় এসছে এবং ভুল হয়েই থাকে এই ক্ষেত্রে। কি বলছে, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নো বডি। টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখো অ্যান্ড দিয়ে যুক্ত দুটো সাবজেক্ট, এটা একটা নাউন, এটা একটা নাউন, এদেরকে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। তোমরা কি জানো, অ্যান্ড দিয়ে যখন দুটো নাউনকে যোগ করি সেটা তো প্লুরাল হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে কি আছে, কালেকটিভ সেন্স আছে, দুজনের কেউই কিন্তু ওয়েট করে না, এই সেন্সটা রয়েছে। এই কালেকটিভ সেন্সটা থাকার জন্য কি হবে, সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ওয়েটস হবে। হ্যাঁ,
টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। নাম্বার থ্রি দেখো কি বলছে, কারি অ্যান্ড রাইস দ্যাটস মাই ফেভারিট ফুড। কারি অ্যান্ড রাইস দ্যাটস মাই ফেভারিট ফুড, অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা হবে? তো দুটো নাউনকে জুড়ে সাবজেক্ট করা হয়েছে, তো দেখে মনে হবে প্লুরাল সাবজেক্ট, কিন্তু না, এটি কালেকটিভ থিঙ্কিং আছে তোমাদের। তাহলে অপশন ইজ হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, যদি কেউ বলো আর হবে কি না, যদি এখানে আর লেখো, দেখো আমরা যখন ভাত খাই কিভাবে খাই, তার সঙ্গে ডাল তরি তরকারি মিশিয়ে ভাতটা খাই, নাকি না শুধু ভাত খাই তারপর ডাল খাচ্ছি তারপর তরি তরকারি খাচ্ছি, এরকম তো হয় না। যদি তোমরা কেউ রাইস অ্যান্ড কারি এই বা কারি অ্যান্ড রাইস আর মাই ফেভারিট ডিশ বলো, তোমাদেরকে শুধু ভাত খেতে হবে, শেষে মাংসের ঝোল খেতে হবে। ঠিক আছে, চলো আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে যে ভিডিও আজকে করলাম, এই সেন্টেন্স স্ট্রাকচারের আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তবে সেন্টেন্স স্ট্রাকচার এটি তো একটি বিশাল বড় টপিক, একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়। তো আশা করব আমরা পার্ট 2 সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 2 ভিডিও আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই। তোমরা আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, হ্যাঁ, পুরো ভিডিও দেখো। আমাদের ভিডিও যেগুলো বানানো হচ্ছে, আমাদের যে ফ্যাকাল্টিজরা রয়েছে, অত্যন্ত ভ্যালু দিয়ে ভিডিওগুলো বানানো হয়। আমাদের কন্টেন্ট কিন্তু একদম যে সাধারণ কন্টেন্ট সেরকম নয়, অত্যন্ত ডেপথের ওপর, বেসিক টু অ্যাডভান্স টু প্রো টু এক্সাম ওরিয়েন্টেড, মানে বেসিক থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে প্রো ক্লাসেস থেকে একদম আমরা চলে যাব এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউতে। আশা করব তোমরা আমাদের পাশে থাকবে, আমরা তোমাদের থেকে প্রচুর সাপোর্ট পাচ্ছি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।